See something, say something. Raise your voice. আজকে আমি যে বিষয়ে কথা বলবো তা হলো সংস্কার। বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস যে সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছে, এই সংস্কারের অধিকার তিনি রাখেন কি রাখেন না। 5 আগস্টের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পতন হলো। তারপর দেশে কোনো সরকার রইল না। এরকম পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের মাধ্যমে উনি শপথ পাঠ করলেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং ওনার সহকারী কিছু উপদেষ্টা নিয়োগ দিলেন যাতে সরকার পরিচালনা করা যায়। তাতে কি উনি বৈধ হয়ে গেলেন? তাতে তিনি বৈধ হন নাই। কারণ বাংলাদেশের সংবিধানে এমন কোনো পদ নাই যে প্রধান উপদেষ্টা কিংবা উপদেষ্টা বলতে কোনো পদ নাই। তাছাড়া রাষ্ট্রপতি কোনো অনির্বাচিত ব্যক্তিরে প্রধান উপদেষ্টা কিংবা সরকারের সর্বোচ্চ পদমর্যাদা প্রধানমন্ত্রীর সমমর্যাদাপূর্ণ একটা পদে তাকে নিয়োগ দিতে পারেন না। সে অধিকারও তার নাই। এটা সংবিধানের লঙ্ঘন। যাক, সেটা অন্য বিষয়। ধরে নিলাম একটা প্রাইমারি স্কুল, ধরেন একটা প্রাইমারি স্কুলের হেড স্যারকে অপসারণ করা হলো। এখন এই পোস্টে আপনি একজন হেড স্যারই নিয়োগ দিতে হবে। আপনি এই জায়গায় একজন ব্রিগেডিয়ার নিয়োগ দিতে পারেন না, কারণ ব্রিগেডিয়ার বলতে প্রাইমারি স্কুলে কোনো পদ নাই। আপনার বাড়িতে কোনো দারোয়ান নাই, দারোয়ানটাকে আপনি অপসারণ করছেন, ফায়ার করে দিয়েছেন। এখন দারোয়ানের পদে আপনি কিন্তু একজন শিক্ষক নিয়োগ দিতে পারেন না। ওই দারোয়ানের পদে একজন দারোয়ানই নিয়োগ দিতে হয়। যদি আপনি ওখানে একজন শিক্ষক নিয়োগ দেন, ওইটা একটা হাস্যকর, মানুষ হাসবে, ওটা কোনো পদ না। যাই হোক, এই হইল আপনার অবৈধর ইতিহাস। দ্বিতীয়ত, আপনি বৈধ হলেও ধরে নিলাম আপনি কোনোভাবে প্রমাণ করলেন বা আপনার তর্কের খাতিরে আপনাকে আমি মেনে নিলাম আপনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীর মর্যাদাপূর্ণ একজন উপদেষ্টা। আপনি কি করলেন? আপনি এসে সংস্কার কার্যক্রমে হাত দিলেন। তারপরেও কি সংস্কার করার অধিকার আপনার আছে? তারপরেও কিন্তু আপনার সংস্কার করার অধিকার নাই। কারণ বাংলাদেশ সংবিধানের অধীনে আপনি শপথ নিয়েছেন। এমন না যে আপনি বাংলাদেশের সংবিধান মানেন না, আপনি যা ইচ্ছা তাই করতেছেন। একটা বিপ্লবী সরকার গঠন করতেন, তাহলে সংবিধান মানার দরকার ছিল না, যা ইচ্ছা তাই করতেন, নতুন কোনো সরকার ব্যবস্থা কায়েম করতেন। ইট ডাজ নট ম্যাটার। কিন্তু এখন ইট ডাজ ম্যাটার। আপনি এখন কিভাবে সংস্কার করেন? বাংলাদেশ সংবিধান কি বলে? সংবিধানের পরিবর্তন, পরিমার্জন অথবা মূলনীতির যদি আপনি সংশোধন করতে চান, তাহলে কি দরকার? একটা সংসদীয় নির্বাচিত সরকারের কম পক্ষে 2/3 আসনে নির্বাচিত হতে হবে তাদেরকে। তা না হলে তারা সংবিধানের কোনো একটা অংশ কাটা ছেঁড়া পরিমার্জন কিছুই করতে পারবে না। তাহলে কি আপনি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন? বাংলাদেশের সংসদীয় আসনে 300 আসন আছে, আর আছে 50টা সংরক্ষিত মহিলা আসন, সর্বমোট 350 আসন। 350 আসনের মধ্যে কমপক্ষে 234টা আসন যদি পেয়ে কোনো সরকার গঠন করে, তবে তারা সংবিধানের সংস্কার করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে। এটা তো সবারই জানা। এখন আপনি যেই পরিস্থিতিতে সংস্কার করতেছেন, সংস্কার করে যাচ্ছেন, আপনার সাথে যারা উম্মত আছে, উম্মত শব্দ নিয়ে আবার আপনারা কেউ মাইন্ড করেন না। উম্মত মানে অনুসারী, আরবিতে বললাম, আপনারা আবার ভালো বুঝেন আরবি। তাই আপনার যারা উম্মত আছে তারা বলতেছে সংস্কার করেন। সংস্কার করে আপনি কি করবেন? আপনি সংস্কার করে আপনার
শাস্তি কি হবে এখন? সংবিধান কি বলে? আপনি যদি সংস্কারে হাত দেন তাহলে আপনার শাস্তি কি হবে? আপনি যদি সংবিধানকে পরিবর্তন পরিমার্জন করার হাত কোনো কিছু করেন, আপনি যে অবৈধভাবে সরকার গঠন করেছেন, এই জন্যে কি হবে? আপনার বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের সংবিধান বলে এই জন্য আপনার শাস্তি হতে পারে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের কারাদণ্ড। এর নিচে নাই। তারপরে জেল এবং জরিমানাও আছে। তা আপনি কি মনে করছেন আপনার এভাবে দিন চলে যাব? যাবে না, এই হালে দিন যাবে না। এ চলিয়া ওই একটা গান আছে না, তুমি যাহা করে গেলে ভাবছো তুমি কেউ কেউ তা জানে না, এরকম একটা গান আছে। কিন্তু আসলে সবাই তা জানে। আপনি কি করতেছেন না করতেছেন এগুলি সব লিখিত হচ্ছে। আপনি কিছুতেই শাস্তি এড়াতে পারবেন না। কিন্তু ডক্টর ইউনূস এত বোকা না। তিনি জানেন, তিনি যেভাবে একটা নোবেল প্রাইজ বাগায় আনছে হিলারি রেদিয়া, এটাও তো একটা হাস্যকর। সে ব্যাপারে আপনারা জানেন কিভাবে উনি অর্থনীতিতে যদি পাইতো একটা পুরস্কার, তাহলে দেশের মানুষ কিন্তু এত হাসতো না। সারা দুনিয়ার মানুষ একে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ ছিল না। কারণ উনি মাইক্রো ক্রেডিট দিয়া হয়তো গ্রামের মানুষের উপকার করছে কি অপকার করছে এটা বিশ্ব না জানলেও অন্তত অর্থনৈতিকভাবে কোনো কিছু একটা উনি প্রমাণ করতে পারত। কিন্তু তো উনি অর্থনীতিতে পান নাই। উনি উনি পাইল কি শান্তিতে। পাগলে হাসবো। ডাক্তার মোহাম্মদ ইউনূস জীবনে কোথায় কার একজন ব্যক্তিগত মানুষের শান্তির জন্য কিছু করছেন? সারা দুনিয়া বাদ দিলাম, তো উনি শান্তির জন্য কেমনে পাইছে এটা গাধায়ও জানে। হিলারি ক্লিন্টন ওনার ক্লাসমেট ছিল। তারপরে ফাউন্ডেশনে, এই হিলারি ক্লিন্টনের ফাউন্ডেশন উনি মিলিয়ন মিলিয়ন ডলার দিছে, বাংলাদেশ থেকে নিয়ে গরিবের রক্ত চোষা টাকা নিয়ে ওনাদেরকে দিছেন। ওনাকে একটা নোবেল বাগায় দিছে। অবশ্যই আমেরিকারও এখানে স্বার্থ ছিল। আমেরিকা যেমন মালালাকে পাকিস্তানে একজন বানায় রাখছে নোবেল আলা, এরে মালালারে একদিন কার্ড হিসাবে খেলবে আমেরিকা। ইউনূসকে এখন খেলতেছে। দেখ, সেই ইউনূস কিন্তু খুবই চতুর মানুষ। তিনি কিন্তু জানেন যদি একবার ওনার ক্ষমতা হাত ছাড়া হয় ওনার ফাঁসি হবে, ওনার বাঁচার কোনো উপায় নাই। ওনার বয়স এখন 89-90। ওনার যদি সর্বনিম্ন শাস্তিটাও হয় 10 বছর, তাই উনি কিভাবে বেঁচে থাকবে? ওনার জেলে পচতে হবে। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের শরীর যেই পাতলা টাতলা আছে, ওই বাংলা ভাইয়ের মতো তো মোটা না। বাংলা ভাইয়ের যখন ফাঁসি দিছিল তখন বাংলা ভাইয়ের গলা চিরা পড়ে গেছিল বডিটা কূপের ভিতরে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পাতলা বডি, ওনার গলা চিরা পড়বে না কূপের ভিতরে, অতএব ওনার ফাঁসি হয়ে যাবে। তাই ভালো থাকেন। এই ছিল আমার আজকের বক্তব্য। সংস্কার করে কোনো লাভ নাই। আপনারা যাই করবেন কোনো লাভ নাই। যতই করিবে দান ততই যাবে বেড়ে। যতই সংস্কার করবেন ততই শাস্তির পরিমাণ বেড়ে যাবে। রক্ষা পাবেন না কেউ। আর বাংলাদেশ আওয়ামী লীগ একে মুছে ফেলবেন। ওই যে বাংলা একটা কথা আছে না, লুম বাঁচলে কম্বল নাই। তাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বাঁচলে আপনি বাংলাদেশের জনগণ পাইবেন কয়জন? যে দেশে কমপক্ষে হইল 30-40% লোক আওয়ামী লীগ পছন্দ করে, তাদেরকে আপনি বাদ দিলে বাংলাদেশ থেকে এই সব পাগলের প্রলাপ বাদ দেন। তো সংস্কারের জিকির করে হয়তো সময় ক্ষেপণ করতেছেন এবং ওয়ে খুঁজতেছেন কিভাবে আপনি ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে পারেন। ওই ইসলামিক কিছু তৌহিদিদের নিয়ে আপনি তাদের সাপোর্ট নিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করতেছেন। তৌহিদিরাও শেষ পর্যন্ত আপনার কোনো কাজে লাগবে না। ইতিহাস আরো ভালো করে পড়া দরকার। ইতিহাস তো আপনারা পড়বেন না। ইতিহাস কি বলে? ইরানের দিকে তাকান। ইরানে কি হয়েছিল যখন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে, যখন এই যে ইসলামিক একটা বিপ্লব ঘটলো, এখানে কিন্তু অনেক বামপন্থী গণতন্ত্রপন্থী লোক আয়াতুল্লাহ খামেনির পক্ষে নিছিল। আয়াতুল্লাহ খামেনি ক্ষমতা এসে কিন্তু ওইগুলির সফটওয়্যারে ঝুলাই দিছে। তো ইসলামিক দল রেদিয়া বিশ্বাস করবেন আপনি? শেখ হাসিনারও কিন্তু ওই ইসলামিক হাটহাজারিরা তারা কমই মা উপাধি দিছিল। আপনি এখন
বাবা উপাধি পায় বাঁচবেন। শেখ হাসিনার সবচেয়ে বড় শত্রু হয়েছে কিন্তু ওই তারা, যারা মা বলছে তারা। আপনার এখন বাবা বলতেছে যারা, তারা আপনার একদিন বড় শত্রু হবে। আপনার এইসব ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। আসলে মানুষ ইতিহাস থেকে কখনোই কোনো শিক্ষা নেয় না। এবং আমাদের ভারতীয় উপমহাদেশের দর্শন কি ছিল? ভারতীয় উপমহাদেশের দর্শন ছিল তারা ইতিহাস লেখা রাখত না। কেন ইতিহাস লেখা রাখত না? কারণ ভারতীয় দর্শনের মতে ইতিহাস অবশ্য লেখা হয় সবসময় রাজা বাদশাদের, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকে, তাদের ইতিহাসই লেখা হইতো না। ভারতীয় দর্শন কি বলে কেন লেখা হইতো না? লেখা হইতো না কারণ এদেশের ভারতীয় উপমহাদেশের মানুষ খুব লক্ষ্য করে খেয়াল করছে, ক্ষমতা একদল আসে, কিছুদিন থাকে, কেউ কিছুদিন বেশি কাল, কেউ কিছুদিন কম কাল, তারপর তাদের ক্ষমতার পতন হয়, আবার আরেকজন আসে, আবার তার পতন হয়, আবার আরেকজন আসে। অতএব তারা মনে করছে যে এইটা একটা চলমান প্রক্রিয়া। একদল ক্ষমতায় আসবে, জনরোষ হবে, তার পতন হবে, আবার আরেকজন আসবে। এজন্য ভারতীয় উপমহাদেশের দেখবেন আমরা খ্রিস্টপূর্ব 1000 সালের কিংবা আরো পূর্বের কোনো ইতিহাস আমরা তেমন জানি না। সেক্ষেত্রে আমাদের আশ্রয় নিতে হয় বিভিন্ন পুরাণ, গীতা, বিভিন্ন কিছু। এনিওয়ে, অথচ দেখেন গ্রিসের খ্রিস্টপূর্ব 2000 সালেরও পূর্বের ইতিহাস আমরা জানি। কারণ কি? তারা ইতিহাস লেখা রাখত। তাই যাই হোক, ইতিহাস লেখা না রাখার কারণ হইল ইতিহাস বারে বারে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না। এইটাই হইল ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। আজ যারা ফাল পারতেছেন আওয়ামী লীগ কোনোদিন ক্ষমতায় আসবে না, তারা দেখবেন কদিন পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা তখন আপনারা কোথায় যাবেন? কোথায় পালাবেন? পালাতে পারবেন না। ইতিহাসের সেই নির্মম পরিণতি আপনাদের ভোগ করতে হবে। তো ভালো থাকেন। এই ছিল আমার আজকের বক্তব্য। ধন্যবাদ সবাইকে।